বিএনপি ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা ও সুস্থতার উপর। জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোট করার সংশোধনীতে আপত্তি সরকারকে দেবে চিঠি। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির পথে সরকার, দু একদিনের মধ্যে সুপারিশ দেবে কমিশন। পক্ষে জামায়াত এনসিপি, সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। আমার ভূতে মা ঘুরতে আসে ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস খাদে। সুনামগঞ্জে প্রাণ গেল মা মেয়ের। 6 জেলায় সড়কে মৃত্যু আরো 11 জনের। মায়ের দূর করে প্রচুর মায়ের দূর হাতের কবজি হারাইছি, 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। বাঙালির বেশি বলা আল্লাহ বাঁচাইছি। আটকে রেখে ভয়াবহ নির্যাতন। লিবিয়া থেকে ফিরলেন আরো 309 বাংলাদেশি। ভুক্তভোগীদের স্বস্তি, আবেগাপ্লুত স্বজনেরা। দূতাবাস সহায়তা করায় কৃতজ্ঞতা। এবং ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস। 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত। কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে র্যাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান। হবেন কিনা দলের চেয়ারপারসন তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে ডাক্তারদের অনুমতি না থাকে তাহলে কিভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানই আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নই হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইবো যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো বিষয় জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে দেবে চিঠি দলটি। গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আরও জানান, চলতি মাসেই দলের 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। জোট শরিকদের আসন ছাড় দেওয়ার পাশাপাশি এনসিপির সঙ্গেও আলোচনা চলছে। যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে
কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে ব্যাপারের মতো পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরেন। তুমি সভরেন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদান চূড়ান্ত রূপ পাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। ছুটির দিনে সড়কে ঝরল 11 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে সুনামগঞ্জে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে প্রাণ গেল মা ও মেয়ের। আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া 6 জেলায় প্রাণ গেছে আরো 11 জনের। ছুটির দিনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল মা মেয়ের।
এছাড়া 4 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা সপরিবারে সেজুতি পরিবহনের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত 10 জন। আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার করে অনেকে আহত অবস্থায় হাসপাতাল পাঠাইছে। দুজন আগে থেকেই মারা গেছিল, পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্পিডারের মাধ্যমে উদ্ধার করি। নরসিংদীর মাধবদী থেকে ইজিবাইকে রায়নাদি এলাকায় যাচ্ছিল 2 জন। পথে দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে 1 জন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে 2 জনের মৃত্যু হয়। এই হাইওয়ে রোড থেকে অটো আমার মনে হয় একবারে যদি নিষিদ্ধ করা হয় যাতে হাইওয়ে রোডের মধ্যে কোনো অটো যাতে না উঠতে পারে। অটোর একজন আরোহী স্পটে মারা যায়, একজন মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত থেমে থাকা বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাক। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা 10-12 জন যাত্রীকেও পিষে দেয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারজানা নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে প্রাণে রক্ষা পেয়েছে তার 1.5 বছরের মেয়ে জান্নাতুল সহ 5 জন। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরই বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর এবং বাগেরহাটে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আটকে রেখে ভয়াবহ নির্যাতন সহ নানা হয়রানি। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 309 বাংলাদেশি। তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। বাংলাদেশ দূতাবাস সহায়তা করায় জানালেন কৃতজ্ঞতা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমি গিয়ে তো গাড়িতে ফল মাঝে রানিং অবস্থায় ফল মাঝে নিলে তো হাম করে দিত জাগার করে আল্লাহ বাঁচাইছি। তোরে নিয়ে ডাহাইতে কলে রোড তো অস্ত্র ধরে তুলি এনে লই যাবে হালা গাড়ি একটা বইরা বাদে লই যায় গিয়ারে বেশি বেলা বাঙালির বেশি বেলা। অনেকটা একই অভিজ্ঞতা হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে তাদের 7 জনকে তুলে নিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। দীর্ঘ 2 বছর ধরে ছিলাম, তাইকে আমি একটা হাতের কবজি হারাইছি। হাতের কবজি হারাইয়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত 1 তারিখে আমার মাফিয়া তুল্লা নিয়ে গেছিল। মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবার অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ, সেসব চক্র পরিচালনা করেন বাঙালিরাই। মারধর করতো, টর্চারিং রড দিয়ে বা তার দিয়ে এগুলো দিয়ে মারতো। পাসপোর্ট সব শেষ নিয়ে গেছিল, ছিঁড়ে ফেলাইছে। মতন এম্বাসির মাধ্যমে ছাড়া পাইছে, 20 লাখ টাকা দিয়ে ছাড়ছে। পানির খুব কঠিন অবস্থা। পানি আপনার মনে লবণাক্ত পানি, সাগরের পানি, সাপ্লাই পানি, বাথরুমের ভিতরে আপনার মনে করেন বাথরুমের পানি খাওয়ানো লাগে। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনের আগ্রহী 309 জন ফিরলেন লিবিয়া থেকে। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য লিবিয়া সরকারের সঙ্গে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর 309 জন দেশে ফেরেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ 3 গুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট।
রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় ৮৬টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল। পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। নিজে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে ৩ গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে। অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন কি হবে। এখন ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপর এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতর টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি হিসেবে এটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রে শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ, স্বতন্ত্র কোটা সহ ৫ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী শিক্ষিত বেকাররা। বিকেলে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তাদের। পরে জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে রাস্তার এক পাশ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজট। প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগে নির্বাহী আদেশ জারি, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ, সমাজসেবা অধিদপ্তরে অগ্রাধিকার, প্রতিবন্ধীদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। 2020 সালে সার্কুলারে বাইরে দিও লক্ষ্মীপুর জেলা থেকে ১৬২৪ জনের মধ্যে আমার ভাগ্যে চাকরি জোটে নাই। সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে খুব দ্রুত চাকরির ব্যবস্থা করে দেওয়া, প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তির ব্যবস্থা করে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সীমা নির্ধারণ, নির্দিষ্ট বয়স বাড়ানো এবং নির্দিষ্ট কোটা নির্ধারণের সহ ৫ দফা দাবিতে কিন্তু টানা বেশ কয়েকদিন যাবতেই যারা প্রতিবন্ধী শিক্ষিত বেকার রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে আসছেন। আজকেও সেই আন্দোলনের ধারাবাহিকতায় শাহবাগের ঠিক জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এটি দুপুর থেকেই মূলত এই অবস্থান তারা নিয়ে রেখেছেন এবং এই জাদুঘরের সামনে সড়কটি বলা যায় যে সড়কের এক পাশটি তারা এই মুহূর্তে বন্ধ রয়েছে তাদের আন্দোলনের কারণে। এজন্য এই সড়কের আশেপাশে যেই সড়ক জুড়ে যেই যানবাহন সেটি আমরা দেখতে পাচ্ছি যে যানজটের ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাদের মূলত দাবি হচ্ছে তাদের যে নির্ধারিত যেই নিয়ম ছিল প্রতিবন্ধীদের চাকরির প্রত্যাশার ক্ষেত্রে, সেখানে তারা বলছেন যে বয়স বৃদ্ধি করতে হবে, বয়স ৩৫ নির্ধারণ করতে হবে। তারা আশেপাশে দেশের উদাহরণ দিচ্ছেন যে অনেক দেশে প্রতিবন্ধীদের, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য ৪৫ থাকলেও তারা ৩৫ বছর চাচ্ছেন, সেটাকে ৩৫ বছর করা হোক। এছাড়া তাদের জন্য কোটা, নির্ধারিত কোটা যেটা সম্পূর্ণভাবে স্বতন্ত্র কোটা নির্ধারণ করতে হবে সেটি তারা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে এই
এই যে যাবতীয় যে দাবি রয়েছে 5টি, সেই দাবি যাতে নির্বাহী আদেশ জারি করে দ্রুত সেটি বাস্তবায়ন করে সরকারি চাকরি ক্ষেত্রে। এই কারণে তারা কিন্তু টানা 5 দিন যাবত এই আন্দোলন করছেন এবং তারা এর আগেও আজকে এবং এর আগেও আমরা দেখেছি যে তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু যমুনার অভিমুখেও তারা কয়েকবার রওনা হয়েছিলেন। আজকেও কিন্তু তারা যমুনার অভিমুখে রওনা দিয়েছিলেন। পুলিশ কিন্তু শাহবাগে আসার পরে তাদেরকে আটকিয়ে দেয়। তখন পুলিশের সাথে তারা খুব বলা যায় যে খুব জোরাজুরি করেন যাওয়ার জন্য। তখন কিন্তু পুলিশ কোনোভাবে তাদেরকে এখান থেকে ছাড়েনি। এই জন্য তারা মূলত এই যে জাদুঘরের সামনে রয়েছে শাহবাগে, সেই জায়গাটিতে অবস্থান নেয়। এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন যে যেই দাবি রয়েছে সেই দাবিতেই আগামীকালকে বিকেল 3টা বাজেও একই দাবি নিয়ে যমুনার অভিমুখে তারা রওনা হবেন, সেই ঘোষণা তারা দিয়ে রেখেছেন। এখনো তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। পুলিশের সাথে বারবার কথা হলেও তারা কিন্তু রাস্তা ছাড়েনি। এই আন্দোলনের ক্ষেত্রে জন্য কিন্তু এই আশেপাশের যেই সড়ক রয়েছে সেই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা তখন সরাসরি ছিলাম শাহবাগে। স্বস্তি ফিরছে রাজধানীর সবজির বাজারে। সব ধরনের সবজির দামই 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। উচ্চ মূল্যে স্থিতিশীল মাছ ও মুরগির বাজার। কমেছে ডিমের দর, এদিকে লিটারে 6 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। কয়েক সপ্তাহ উচ্চ দরে চড়ে থাকার পর রাজধানীতে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। পটল, ঢেঁড়স, করলা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়। সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দামই 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান বিক্রেতারা। 20 থেকে 30 থেকে 40 টাকা কমছে। এরকম কমার কারণে সরবরাহ বেশি, সবজি নানান জায়গায় সবজি আসতেছে। 10, 15, 20 টাকা মনে হচ্ছে কম আগের সপ্তাহ থেকে বা তার আগের সপ্তাহ থেকে। আমরা মধ্যবিত্তরা মানে কিনা খাইতে পারতেছি, কিংবা একটু কমলে খুব ভালো লাগতেছে আমাদের কাছে। স্বস্তি ফিরবো, আরো দাম কমবো। এখন তো সিজন, দাম কমবো আরো। 30 টাকার ভিতরে 40 টাকার ভিতরে থাকলে পরে স্বাচ্ছন্দ্যে মোটামুটি সবাই কিনতে পারে। বিগত কয়েক সপ্তাহের মতোই এই সপ্তাহেও স্থিতিশীল মাছের দর। রুই বিক্রি হচ্ছে 300 টাকায়, ট্যাংরা 500 থেকে 600 টাকায়, পাবদা বিক্রি হচ্ছে কেজিতে 350 টাকায়। আগের সপ্তাহে এই সপ্তাহে একটু কমে আছে। যদি আরো একটু আমরা কমাই তাহলে আমরা কমে বেশি। মাছের যে বাজার, যে মূল্য, তা দিয়ে সকল শ্রেণীর মানুষের পক্ষে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব না। মুরগির দামও রয়েছে উচ্চ মূল্যে স্থিতিশীল। কেজি প্রতি ব্রয়লার 170 টাকায় আর সোনালী বিক্রি হচ্ছে 280 টাকায়। মাছ মুরগির দাম চড়ে থাকলেও আমিষজাত ডিমের দর ডজন প্রতি কমেছে 10 টাকা। বেড়েছে তেলের দাম। লিটার প্রতি 6 টাকা পর্যন্ত বেড়ে 5 লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 920 টাকায়। বিভিন্ন কোম্পানি কমিশন কমিয়ে দেওয়ায় স্টিকারে লেখা মূল্যেই বিক্রি করছেন বিক্রেতারা। হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আগে আমরা লিটারে 5 টাকা কমিশন পেতাম, মানে 1 টাকা 2 টাকা কমিশন পাই। গায়ে যা দাম লেখা ওই দামে তেল বিক্রি হতেছে। 3-4 লিটার বা 5 লিটার সয়াবিন তেল লাগে, দেখা যায় 30-40 টাকা সয়াবিন তেলের পাশে বাড়তি খরচ হচ্ছে। ক্রয় করে খুব কষ্ট করে আর অল্টারনেটিভ খুঁজতে হবে, আর অল্টারনেটিভ না থাকলে এটাকে আসলে ধরতে হবে। এর যে লাগাম, এর লাগাম টেনে ধরতে হবে। অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল বলে জানান বিক্রেতারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। পাবনায় ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মাগুরা বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরিদপুরে নতুন বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদারীপুরে পানিতে ডুবে 8ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান দুই গোষ্ঠীর। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুঙ্গুলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বিরোধ হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুটি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন সালথা উপজেলার পিসনাইল গ্রামের জামাল ফকির। রাতেই গৃহবধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। পরদিন সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এদিকে মাগুরা সদরে জমি ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে দুপক্ষের হাতাহাতির ঘটনায় সালিশি বৈঠক বসে। এ সময় আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। অন্যদিকে মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হোসেনের। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 ভাই হত্যা এবং 12 জনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আলুটিলার তারেং এলাকা থেকে অভিযুক্ত লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে সন্ধ্যায় এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই স্কুল শিক্ষিকা। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে। এক পর্যায়ে পথরোধ করে শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় সঙ্গে থাকা বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা করেন। যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেতুর পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেকায়দায় পড়ে যমুনা রেল সেতু কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে এগুলো ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুলাকৃতি ফাঁকা, যা ক্ষতিকারক নয়। যমুনা রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার জানান, এটি কাজের কোনো ত্রুটি নয়, বরং সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর বিষয় নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে সংস্কার করা হবে। এই ফাটল সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু হয়েছে। খুলে দেয়া হয়েছে স্লুইস গেটের কপাট। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দীর্ঘ 4 দশক ধরে জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ। জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার 16টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামে এ সমস্যা বিদ্যমান। জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর নানা প্রকল্প নেওয়া হলেও কাজে আসেনি। পলি জমে ভরাট হয়ে গেছে 6টি নদী ও শতাধিক খাল। সমস্যার সমাধানে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভবদহ স্লুইস গেটগুলোর কপাট খুলে দেয়া ও ভরাট হয়ে যাওয়া নদীগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার দুর্ভোগ আক্রান্ত মানুষের দাবি পূরণে উদ্যোগ নেয়। ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খননের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে পানি সম্পদ উপদেষ্টা জানান, নদী খননে ভবদহের ভোগান্তি নিরসনই শেষ কথা নয়, স্থায়ী সমাধানে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। শুধু পাম্প করে বা গভীর করে নদী খনন করে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী সমাধান হয়তো হবে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানটা জন্য আমাদেরকে আরো ভাবতে হবে। সেই বিবেচনা থেকেই কিন্তু আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান করেছি কাজটা করতে। নদী খনন কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্প পরিচালক। একটা প্রকল্প আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না, বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। খনন কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে 140 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযানে জব্দ করা হয় ট্রলার ও মাছ। বুধবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে ফিশিং ট্রলার সহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে তাদের ডিগোরাজ নৌ ক্যাম্পে নেওয়া হয়। দুপুরে বাগেরহাট আদালতের নির্দেশে তাদের
কারাগারে পাঠানো হয়। এদিকে বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। নিরাপত্তা, সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংরক্ষিত এলাকা ও নদীতে যৌথ অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেয় চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটিং ইউনিট, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিম, বাংলাদেশ কোস্টগার্ডের অগ্নি নির্বাপনকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোর্ট ইউনিট। মহড়ার প্রথম পর্যায়ে খোলা আগুন থেকে রাসায়নিক বাহী একটি কন্টেইনারকে ফায়ার ইউনিটগুলো দ্রুত পানি ও ফোম দিয়ে নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় পর্যায়ে জেটিতে অবস্থান করা একটি জাহাজে আগুনের মহড়া পরিচালিত হয়। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ঢাকা বিভাগের খবর। গ্যাসের সংকটে গত 4 মাস ধরে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ। 3 বছরের অচলাবস্থায় কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 1974 সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের 1, 2 ও 6 নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে 3 নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ 4, 5 ও 7 নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত 1380 মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না? হঠাৎ করে সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে 1380 মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে শাটডাউনে এবার বেতন ভাতা বন্ধ হলো সেনা সদস্য সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার বিত্তবান মিত্ররা দেশ পরিচালনায় অর্থনৈতিকভাবে সহায়তা করছেন। এদিকে শাটডাউন চলমান থাকলে নভেম্বরের মধ্যে 25 অঙ্গরাজ্যে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যাবে। যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের শাটডাউন পরিস্থিতি। স্থানীয় সময় বৃহস্পতিবার শাটডাউন ফেয়ারনেস অ্যাক্ট নামের বিলটি ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে বাতিল হয়েছে। এতে সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে। রিপাবলিকান রন জনসনের উদ্যোগে আনা বিলটির পক্ষে 54 আর বিপক্ষে 45 ভোট পড়ে।
পাশ হওয়ার জন্য প্রয়োজন ছিল 60 ভোটের। এটা রিপাবলিকানদের সৃষ্টি করা শাটডাউন। হাউস রিপাবলিকানরা 4 সপ্তাহ ধরে ভোট কার্যক্রম স্থগিত রেখেছে। সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফেডারেল অর্থনৈতিক ঘাটতি মেটাতে এগিয়ে আসছেন দেশপ্রেমিক ধনকুবেররা। বলেন সামরিক খাতের ঘাটতি মেটাতে একজন ব্যবসায়ী একাই $130 মিলিয়ন দিয়েছেন। আমার বন্ধু একজন দারুণ মানুষ, আমি তার নাম নেব না যতক্ষণ না তিনি অনুমতি দেন। আমাকে ফোন করে জানান তিনি যে কোনো ঘাটতি যা ডেমোক্রেট শাটডাউনের কারণে হয়েছে তা পূরণ করতে চান, কারণ আমার বন্ধু সেনাবাহিনীকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। এই অর্থায়ন কেবল অস্থায়ী সমাধান বলে উদ্বেগ প্রকাশ করেছে হাউস স্পিকার মাইক জনসন। কংগ্রেস দ্রুত বাজেট পাশ না করলে সেনারা শিগগিরই বেতন সংকটে পড়তে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তিনি। এদিকে জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনাদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে মার্চ প্রশাসন। জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সামরিক ঘাঁটিতে কর্মরত প্রায় 11,000 সেনার অক্টোবরের বেতন সময়মতো নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যয় অনুমোদন দিচ্ছে। পরে যুক্তরাষ্ট্র থেকে অর্থ ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সরকারের অচলাবস্থার চতুর্থ সপ্তাহে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে লাখো দরিদ্র পরিবার। নভেম্বরের শুরু থেকেই অন্তত 25টি অঙ্গরাজ্যে বন্ধ হতে যাচ্ছে খাদ্য সহায়তা কর্মসূচি। ক্যালিফোর্নিয়া, আরকানসাস, হাওয়াই, ইন্ডিয়ানা, মিসিসিপি, নিউ জার্সি এর মধ্যে অন্যতম। এর মধ্যে আসন্ন ছুটির দিনগুলোকে কেন্দ্র করে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন চলমান শাটডাউনের মধ্যে প্রায় 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 TSA অফিসার বিনা বেতনে কাজ করছেন, আর এর পেছনে ডেমোক্রেটদেরই দায়ী করেছে হোয়াইট হাউস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী 27, 29 ও 31 অক্টোবর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে ব্যারেন সামির দল। টি-20তে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের, যার জন্য টি-20 সিরিজের আগে স্পিন বোলিংয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা। থাকছেন ওয়ানডে সিরিজ খেলা আকিল হোসেন ও গোদাকেশ মতি। যদিও চোটের কারণে তাদের স্কোয়াড থেকে ছিটকে গেছেন 2 পেসার শামার জোসেফ ও জেডিয়া ব্লেডস, যার জন্য 15 জনের স্কোয়াড নেমে এলো 14 জনে। এই ছিল সময় সংবাদ।